হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণী যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 1071। এই পর্যায় সারণীর চ্যাপ্টার থেকে আমরা সমস্ত সাজেশনের আনসারগুলো আজকে ক্লাসে প্রোভাইড করব। তোমরা যারা রেগুলারলি ক্লাস ফলো করো তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে কিন্তু এবিটিএ টেস্ট পেপার থেকে যতগুলো ফিজিক্যাল সায়েন্সের সেট ছিল সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। সমস্ত সেট থেকে আমরা 1 মার্কসের কোশ্চেন আনসার গুলো প্রোভাইড করেছি। এরপরে আমরা লাস্ট ক্লাসে যেহেতু চলতড়িতের সাজেশন গুলোর আনসার প্রোভাইড করেছিলাম, তাই আজকে আমরা এই যে চ্যাপ্টারটা দেওয়া হয়েছে পর্যায় সারণী ও ধর্মের পর্যায়বৃত্ততা, এখান থেকে আমরা সমস্ত কোশ্চেনের আনসার গুলো প্রোভাইড করব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো এমসিকিউ বলেছে, কিন্তু দেখো কোশ্চেন গুলো সব 1 মার্কসের দিয়েছে। এখানে বলেছে হ্যালোজেন, নিক্টোজেন, ক্ষারধাতু, সন্ধিগত মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির উদাহরণ দাও। এখানে প্রত্যেকটা ধাতুগুলো উদাহরণ দেবো, তার সঙ্গে কোনগুলো কোন গ্রুপে বা পর্যায় শ্রেণীর কোথায় অবস্থান সেটাও কিন্তু আমরা এখানে মেনশন করব। দেখো হ্যালোজেন মৌলগুলি যেগুলো হচ্ছে গ্রুপ 17 এর মধ্যে পড়ে, 17 নম্বর শ্রেণী। সেখানে কি কি রয়েছে দেখো, ফ্লোরিন, তার নিচে ক্লোরিন, তারপরে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরকম ভাবে পরপর ওপর থেকে নিচে হ্যালোজেন মৌলগুলো রয়েছে। নিক্টোজেন বলতে 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো রয়েছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ক্ষার ধাতু মানে গ্রুপ 1 1 নম্বর শ্রেণীতে যেগুলো রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরপরে আমাদের বলা হয়েছিল দেখো সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল মানে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, তারপরে দ্বিতীয় সারির যেটা সন্ধিগত মৌল সেটা হচ্ছে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, আর তৃতীয় সারির যেটা সন্ধিগত মৌল সেগুলো হচ্ছে ল্যান্থানাম থেকে মার্কারি। এরপরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে গ্রুপ 2, যার মধ্যে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এরপরে 2 নম্বর কোশ্চেন বলছে শ্রেণী ও পর্যায় বরাবর মৌলের রাসায়নিক পর্যায় বৃত্ততার পরিবর্তনের ক্রম। যখন আমরা পারমাণবিক ব্যাসার্ধর কথা ভাবি, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কমে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। আয়নাইজেশন শক্তির ক্ষেত্রে আয়নাইজেশন শক্তি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বাড়ে, শ্রেণী বরাবর কমে। তড়িৎ ঋণাত্মকতা আয়নাইজেশন শক্তির মতোই কিন্তু একই রকম, বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কমে। ধাতব ধর্ম দেখো, যেহেতু পর্যায় বরাবর ডান দিকে গেলে আমরা অধাতু পাই, তাহলে ধাতব ধর্মটা কমে। আর ঠিক অপোজিট হচ্ছে অধাতব ধর্ম, তাহলে পর্যায় বরাবর ডান দিকে গেলে কি হয়, অধাতব ধর্ম বাড়ে। আর ধাতব ধর্ম নিচের দিকে, পর্যায় শ্রেণীর নিচের দিকে ধাতুগুলো থাকে, তাহলে ধাতব ধর্ম বাড়ে, আর অধাতব ধর্ম শ্রেণী বরাবর কি হয়, কমতে থাকে। জারণ ধর্ম ঠিক উল্টো হচ্ছে বিজারণ ধর্ম। এখানে জারণ ধর্ম পর্যায় বরাবর ডান দিকে দেখো বাড়ে, আর শ্রেণী বরাবর যত নিচে নামা যায় তত কিন্তু জারণ ধর্ম কমে। আর বিজারণ ধর্ম তার ঠিক উল্টো। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, এটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, আর শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামা হয় তত কিন্তু মৌলগুলির ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি কমতে থাকে। এরপরে পরের কোশ্চেন নাম্বার দেখো 3, তড়িৎ ঋণাত্মকতা সংক্রান্ত বিভিন্ন ধরনের তুলনা। এই ট্রেন্ডটা তোমাদের মনে রাখতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা যেটা সেটা কিন্তু দেখো পর্যায় বরাবর ডান দিকে বাড়ে আর শ্রেণী বরাবর কমে। তাহলে এরকম বিভিন্ন তোমার পর্যায় বা শ্রেণী উল্লেখ করে দেবে, নিয়ে সেখান থেকে সেই মৌলগুলোর নাম দিয়ে তোমাকে বলবে যে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাও। তাহলে সেই ট্রেন্ডটা তুমি জানলে আশা করি প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে। 4 নম্বর কোশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী সংখ্যা আর পর্যায় সংখ্যা। তোমরা এটা সবাই জানো যে দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায় থাকে আর শ্রেণী থাকে 18টি। আর 5 নম্বর কোশ্চেন, পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ এগুলোর পর্যায় ও শ্রেণীগত পরিবর্তনের তুলনা। সেটা আমরা কোশ্চেন নাম্বার 2 তে পেয়ে গেলাম, তাই আর নতুন করে বলছি না। এরপরে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। প্রথমে বলেছে এই যে মৌলগুলো দেওয়া হয়েছে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, এগুলির জারণ ক্ষমতা অনুসারে সাজাও। দেখো জারণ ক্ষমতা অনুসারে সাজাবো, আমরা জানি একটা যে গ্রুপ 17 রয়েছে সেখানে ফ্লোরিন আছে, তারপরে নিচে ক্লোরিন, তারপরে ব্রোমিন, আর তারপর নিচে রয়েছে আয়োডিন। আমরা এখনই আলোচনা করলাম যে জারণ ক্ষমতা শ্রেণী বরাবর নিচের দিকে কমে। তাহলে নিচের দিকে যদি কমে তাহলে সেক্ষেত্রে সব থেকে দেখো কম হবে আয়োডিন, ফ্লোরিনের বেশি, তার থেকে কম ক্লোরিন, তার থেকে কম ব্রোমিন, তার থেকে কম হচ্ছে আয়োডিন। তাহলে আয়োডিনের সব থেকে কম, তাহলে আয়োডিনের সব থেকে কম, তার মানে ব্রোমিনের তারপরে বেশি, তারপরে ক্লোরিনে বেশি, তারপরে ফ্লোরিনের
জারণ ক্ষমতা সব থেকে বেশি। এটা হচ্ছে ফ্লোরিন হচ্ছে তীব্র জারণধর্মী মৌল। এটাও কিন্তু আমরা এবিটিএ সলভ করাকালীন কিন্তু প্রশ্নটি পেয়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই মৌলগুলোকেই মানে হ্যালোজেন মৌলগুলোকেই তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজাতে হবে। তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু শ্রেণী বরাবর কমে। কেমন? তাহলে শ্রেণী বরাবর নিচে যদি কমতে থাকে তাহলে ফ্লোরিনের থেকে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিনের সব থেকে কম। আমি এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, তাহলে আয়োডিনের কম, তার থেকে ব্রোমিনের বেশি, তারপরে ক্লোরিনের বেশি, তারপরে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। এরপরে বলেছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম লিথিয়াম, বোরন, নাইট্রোজেন, ফ্লুরিন। আমরা জানি পর্যায় সারণীতে পর্যায় বরাবর দেখো এখানে লিথিয়াম, তারপরে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন পরপর থাকে। তাহলে এখানে দ্বিতীয় যে পর্যায় লিথিয়াম, লিথিয়ামের পর বেরিলিয়াম, বেরিলিয়াম আমরা এখানে অপশন নেই, বোরন আছে, তাহলে পরপর বোরনের পরে নাইট্রোজেন থাকে, তার ডান দিকে কি থাকে? ফ্লুরিন থাকে। আর যত পর্যায় বরাবর ডান দিকে যাওয়া যায় তত কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। তার জন্য দেখো এরকম ভাবে কিন্তু বাড়তে থাকবে এবং ফ্লুরিনের যেটা তড়িৎ ঋণাত্মকতা সেটা সব থেকে বেশি। কোয়েশ্চেন নাম্বার 4, আয়নাইজেশন শক্তির ক্রম সাজাতে হবে তোমাকে। আমরা আয়নাইজেশন শক্তির ক্ষেত্রে জানি যে নিচে ডাউন দা গ্রুপ কি হয়, আয়নাইজেশন শক্তি কিন্তু কমতে থাকে। তাহলে উপরে রয়েছে লিথিয়াম, লিথিয়ামের সব থেকে বেশি, তার নিচে আছে সোডিয়াম, আরো কমে যাবে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, রুবিডিয়ামের সব থেকে কম। কেমন? ডাউন দা গ্রুপ কি হয়? আয়নাইজেশন শক্তি কমে। তাহলে লিথিয়ামের সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে বলেছে একটি ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ দাও। ইউরেনিয়ামের পরে এসছে এমন মৌল, আমি এখানে 3টি উদাহরণ লিখেছি, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, এগুলোর মধ্যে যে কোনো একটির নাম তোমরা লিখবে। নেক্সট, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর মৌলগুলি কোন শ্রেণীতে, হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে থাকে? তোমরা জানো গ্রুপ 17। আর কোন শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌলই রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ 17 থাকে। গ্রুপ 17 এর মধ্যে তোমরা দেখেছো ফ্লোরিন, ক্লোরিন এগুলো হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল পদার্থ, আয়োডিন হচ্ছে কঠিন পদার্থ। তাহলে গ্রুপ 17 এর মধ্যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ তিনটেই কিন্তু একসাথে অবস্থান করে। লার্জ কোশ্চেন আনসার, তোমরা জানো এই যে পর্যায় সারণীর চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আনসার আসে না। সেখানে তোমাদের 1 মার্কসের এমসিকিউ আছে, 1 মার্কসের ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আসে। 2 মার্কসের যেহেতু শর্ট আনসার টাইপ কোনো কোশ্চেন আসে না, তার জন্য আমরা সরাসরি এখানে পেয়ে যাচ্ছি লার্জ আনসার টাইপ কোশ্চেন, যেগুলোর প্রশ্নমান হচ্ছে 3 মার্কস। প্রথম প্রশ্ন, এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। এটা তোমরা বহুবার এবিটিএতে পেয়েছো, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিঅ্যাক্টিভিটি। পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? লিখবে যে কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকের মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। মানে বাম দিক থেকে ডান দিকে যখন যাব তখন তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু বাড়বে, এবং বাড়তে বাড়তে 17 নম্বর যেটা শ্রেণী সেখানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হয়। যে কোনো শ্রেণীতে যদি আমরা ডাউন দ্য গ্রুপ নামি, উপর থেকে নিচে নামি, তাহলে সেক্ষেত্রে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। কোয়েশ্চেন নাম্বার 2, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? আর 2টি ইউরেনিয়াম উত্তর মৌলের নাম লেখো। ইউরেনিয়াম উত্তর মৌলের নাম আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 5 পেয়েছিলাম, তাই আর নতুন করে বলছি না। মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে দেখে নাও। লিখবে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো? আর পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর আয়নন শক্তি কিভাবে পরিবর্তিত হয়? আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব, তাই না, আয়নাইজেশন পোটেনশিয়াল, ভূমি স্তরে বা গ্রাউন্ড স্টেট, যেটা সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, তাই না, গ্যাসিয়াস আইসোলেটেড যে কোনো অ্যাটম থেকে তার সর্ববহিষ্ঠ কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটি অপসারিত করে 1 একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলটির আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বা প্রথম আয়নন বিভব বলে। এরপরে আয়নাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা এখান থেকে বলতে পারবো। দেখো, আয়নাইজেশন শক্তি পর্যায় বরাবর যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তখন সেই মৌলগুলির কিন্তু আয়নাইজেশন শক্তি বাড়ে, এবং যে কোনো শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামা হয় তাহলে আয়নাইজেশন শক্তি কিন্তু কমে।
এরপরে কোয়েশ্চেন নাম্বার 4, ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। আর মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, আর পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি। ডোবেরাইনারের যেটা ত্রয়ী সূত্র, দেখো রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি মৌল, যেমন লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এর পারমাণবিক ভর দেখো 7, 23 এবং 39। এবার প্রথম এবং তৃতীয় মানে লিথিয়াম আর পটাশিয়ামে যদি গড় করি, এদের পারমাণবিক ভরের গড়, তাহলে লিথিয়ামের হচ্ছিল 7 আর পটাশিয়ামের 39, তাহলে 7 আর 39 দুটো মৌল, তাহলে দুটো মৌলের গড় মানে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি 23। এই 23 আবার দেখো সোডিয়ামের পারমাণবিক ভর, তার মানে এই দুটোর গড় প্রথম এবং তৃতীয়র মৌল দুটির পারমাণবিক ভরের যেটা গড়, সেটা সেকেন্ড মৌল যেটা দ্বিতীয় মৌল সোডিয়াম তার পারমাণবিক ভরের সমান। তাহলে এটাই হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। মোজেলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমরা লিখবে যে বিজ্ঞানী মোজেলে পরমাণুর এক্স রশ্মি বর্ণালীর ওপর নানা পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হন যে মৌলের রাসায়নিক ধর্ম ও বৈশিষ্ট্যগুলি মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কই হলো মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তার এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পর্যায় সারণীতে সাজিয়ে মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধন করা হয়েছে। এরপরে কোয়েশ্চেন নাম্বার দেখো 5, হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 1 এবং গ্রুপ 17 মৌলগুলির ধর্মের একটি সাদৃশ্য ও দুটি বৈসাদৃশ্যের উল্লেখ করো। গ্রুপ 1 এর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য, ক্ষারধাতুর মতো হাইড্রোজেন একযোজী তড়িৎ ধনাত্মক মৌল। আরো অনেক সাদৃশ্য দেওয়া হয়েছে, যেমন ক্ষারধাতুর মতো হাইড্রোজেন একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে, ক্ষারধাতুর মতো হাইড্রোজেন বিজারণ ধর্ম দেখায়। এছাড়া ক্ষারধাতু যেমন সুস্থিত অক্সাইড গঠন করে, সেরকম হাইড্রোজেন কিন্তু সুস্থিত অক্সাইড গঠন করতে পারে। বৈসাদৃশ্য দেখো ক্ষারধাতুগুলি কঠিন, কিন্তু হাইড্রোজেন হচ্ছে অধাতু এবং গ্যাসীয় পদার্থ, তাই না? তাহলে ক্ষারধাতু এগুলো ধাতু এবং কঠিন, আর হাইড্রোজেন হচ্ছে অধাতু এবং গ্যাসীয় পদার্থ। 2 নম্বর বৈসাদৃশ্য বা পার্থক্য মানে ক্ষারধাতুর সঙ্গে ক্ষারধাতুগুলোর পারমাণবিকতা হচ্ছে 1, মানে এরা হচ্ছে এক পরমাণু, কিন্তু হাইড্রোজেনের পারমাণবিকতা 2 অর্থাৎ দ্বিপরমাণু। আরো অনেক বৈসাদৃশ্য পাবে, কিন্তু তোমাদের 2টি বৈসাদৃশ্য বলেছে। এরপরে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে সাদৃশ্য একটা লিখতে বলেছে, এখানে আমি অনেকগুলো মেনশন করেছি। প্রথমে দেখো হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু গ্যাসীয় মৌল, দেখো F2Cl2 এরকম ভাবে আমরা লিখি, সেরকম ভাবে হাইড্রোজেনকেও কিন্তু আমরা H2 লিখি। 2 নম্বর সাদৃশ্য তুমি চাইলে এখানে মনে রাখতে পারো, এগুলো যেহেতু বড় প্রশ্নের জন্য কিন্তু তোমাদের এগুলো আসতে পারে। হ্যালোজেন মৌলগুলি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেমন হ্যালাইড গঠন করে, সেইরূপ হাইড্রোজেন কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। এরপরে নেক্সট আমরা চলে যাব দেখো বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যের ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলি গ্রুপ 17 এর সঙ্গে দেখো পার্থক্য হচ্ছে হ্যালোজেন গুলো যেমন তীব্র জারক, কিন্তু হাইড্রোজেন হচ্ছে বিজারক। হ্যালোজেন মৌলগুলি তীব্র তড়িৎ ঋণাত্মক, কিন্তু হাইড্রোজেন হচ্ছে কিন্তু তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে দুটো তোমরা বৈসাদৃশ্য লিখবে। এরপরে কোশ্চেন নাম্বার 6, মেন্ডেলিফের পর্যায় সারণীর তুলনায় দীর্ঘ পর্যায় সারণীর অধিক গ্রহণযোগ্যতার 3টি কারণ লেখো। দীর্ঘ পর্যায় সারণীর অধিক গ্রহণযোগ্যতার কারণ, প্রথম হচ্ছে যে দীর্ঘ পর্যায় সারণীর মৌলগুলিকে পারমাণবিক গুরুত্বের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে। তাহলে অনেকগুলো ত্রুটি ছিল, আগে পরে সাজানো হয়েছিল যখন মেন্ডেলিফের পর্যায় সারণীতে প্রথম দিকে যখন পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়েছিল, তখন কিন্তু অনেকগুলো মৌলকে আগে পরে সাজানো হয়েছিল, ফলে অনেক ত্রুটি দেখা গেছিল। কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে যখন পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়, তখন কিন্তু এই সমস্ত ত্রুটিগুলো দূরীভূত হয়। 2 নম্বর, মেন্ডেলিফের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিশ্চিত নয়। দীর্ঘ পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ন্যায়সঙ্গত হয়েছে। 3 নম্বর, মেন্ডেলিফের পর্যায় সারণীতে যেটা 8 নম্বর শ্রেণী, সেখানে প্রত্যেকটা ঘরে দেখবে 3টে করে মৌলকে স্থান দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলি পৃথক পৃথক শ্রেণীতে স্থান পেয়েছে। একটা শ্রেণীর মধ্যে কখনোই কিন্তু 3টে করে মৌলকে স্থান দেওয়া হয়নি, একটা শ্রেণীতে একটা ঘরে কিন্তু একটা করে মৌল রয়েছে। এছাড়া 4 নম্বর পয়েন্টটা তোমরা মনে রাখতে পারো, প্রথম দিকে পর্যায় সারণীতে যেটা আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল এগুলোকে আগে পরে এই সমস্ত জোড়গুলোর মধ্যে কিছু অসঙ্গতি ছিল,
এদের অবস্থানও কিন্তু আগে পরে দেওয়া ছিল। যখন পরে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয় তখন এই অসঙ্গতি দূর হয়েছে। যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, সেটাকে আর্গনের পরে স্থান দেওয়া হয়েছে, তার কারণ আর্গনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 18। কোয়েশ্চেন নাম্বার 7, সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্য লিখবে দেখো যে এদের একাধিক যোজ্যতা মানে ভেরিয়েবল ভ্যালেন্সি, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, জারণ অবস্থা দেখা যায় একাধিক, তাই না? একাধিক কিন্তু অক্সিডেশন স্টেট লক্ষ্য করা যায়। আয়রনের ক্ষেত্রে যোজ্যতা 2 হয়, 3 হয়, এটা আমরা জানি। পরিবর্তনশীল যোজ্যতার কথা আমরা নিচু ক্লাস থেকে পড়ে এসেছি। এরপরে দেখো সন্ধিগত মৌলগুলো কিন্তু কালার কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে, জটিল যৌগ, রঙিন জটিল যৌগ গঠন করতে পারে। পারদ হচ্ছে এমন একটা সন্ধিগত মৌল, সেটা হচ্ছে তরল, কিন্তু বাদবাকি সন্ধিগত মৌলগুলোকে আমরা দেখতে পাই কঠিন এবং সেগুলো ধাতু, এবং এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ডেনসিটি অনেক কিন্তু বেশি হয়। এরপরে বেশিরভাগ মৌল কিন্তু অনুঘটক হিসাবে কাজ করে। এর সাথে বলা হয়েছে কোন মৌলের আয়নন শক্তির সংজ্ঞায় ভূমিস্তর ও বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু শব্দ দুটি ব্যবহারের কারণ লেখো। দেখো কোন মৌলে যখন আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়ালের যখন ডেফিনেশন দেওয়া হয় তখন ভূমিস্তর শব্দটি ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে ভূমিস্তরে থাকলে যে কোনো মৌলের পরমাণু সর্বনিম্ন শক্তি স্তরে সুস্থিত অবস্থায় থাকে। আর বিচ্ছিন্ন পরমাণু শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে বিচ্ছিন্ন গ্যাসীয় যে পরমাণু, সেক্ষেত্রে এই অবস্থায় কি হয়, অন্য পরমাণু থেকে বিচ্ছিন্ন বা আলাদা অবস্থায় থাকে। তাই জন্য বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু যখন আলাদাভাবে থাকে তখন নিজেদের মধ্যে আকর্ষণ বলটা সেরকম ভাবে কাজ করে না। তাই কোনো পরমাণুকে অন্য পরমাণুদের থেকে আলাদা করতে কোনো অতিরিক্ত কোনো শক্তির কিন্তু প্রয়োজন হয় না। এবং আয়নন বিভব সেটা কিন্তু অন্য পরমাণু দ্বারাও কিন্তু কোনোভাবেই প্রভাবিত হয় না। তার মানে আয়নাইজেশন শক্তির যেটা মান সেটা কিন্তু আমরা সঠিক পাই। এই কারণেই কিন্তু এই দুটো শব্দ ব্যবহার করা হয়। শেষ প্রশ্ন দেখো আমাদের এই সাজেশনের মধ্যে, এ বি সি তিনটে মৌলর পারমাণবিক সংখ্যা 6, 8, 10, সি একটা নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। তাহলে এই সমস্ত প্রশ্নগুলোর আনসার আমরা দেব। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। প্রথমে এই প্রশ্নের আনসার দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মৌল, এই তিনটে মৌলের পারমাণবিক সংখ্যা তো দেওয়াই হয়েছে, সেটা আমরা ইলেকট্রন বিন্যাস করে নেব। তাহলে 6 মানে 2,4, এটা হচ্ছে 2,6, এটা হচ্ছে 2,8। এবার আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে প্রত্যেকটা দুটো করে কক্ষ, তার মানে এই সবকটা মৌল কিন্তু দ্বিতীয় পর্যায়ের মধ্যেই আছে। এবার সি বলেছে একটা নিষ্ক্রিয় মৌল, প্রশ্নতে বলা হয়েছে। তাহলে সি যদি নিষ্ক্রিয় মৌল, এখানে দেখতেই পাচ্ছ সর্বোচ্চ কক্ষে 8টা ইলেকট্রন, তার মানে এটা কিন্তু নোবেল গ্যাস। পর্যায় বরাবর এবার বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া হয় তত কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বা অপরা তড়িৎধর্মিতা যেটা বলেছে সেটা কিন্তু বাড়তে থাকে। যদি বাড়ে তাহলে আমরা এখানে এ থেকে বি আমরা বেশি পাবো। আর আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে যে গ্রুপ 17 যেটা, সেখানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়, এবং হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা এই কনসেপ্টটা নেই। তাহলে এর থেকে যেহেতু বির বেশি, তাহলে বিটাই হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি তড়িৎ, এটার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। কেমন, ভুল করে কিন্তু সি বলবে না, যেহেতু সি একটা নিষ্ক্রিয় মৌল। এরপরে প্রশ্ন ছিল যে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম। দেখো পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় পরমাণুর আকার কমতে থাকে। তাহলে আকার যখন কমতে থাকে, এখানে এ মৌলটির আকার সবচেয়ে বেশি বলেছি আমি, কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে যে কোন মৌলটির আকার সবচেয়ে কম। এখানে আনসার হবে দেখো এ রয়েছে, এর ঠিক ডান দিকে রয়েছে বি, তার ঠিক ডান দিকে রয়েছে সি। পারমাণবিক যেটা ব্যাসার্ধ বা আকার, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, যেহেতু আকারটা কমতে থাকে এবং নিষ্ক্রিয় মৌল হচ্ছে কিন্তু ব্যতিক্রম, তাহলে এক্ষেত্রে এর থেকে বির আকারটা কম, তার জন্য পরমাণুর আকার সব থেকে কম হবে। আনসার হচ্ছে বি মৌলের ক্ষেত্রে। লাস্ট কোয়েশ্চেন, বি মৌলটি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে। এখানে তোমরা আনসারটি লিখবে দেখো যে বি মৌলটির সর্বোচ্চ কক্ষে 6টি ইলেকট্রন ছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বি মৌলের সর্বোচ্চ কক্ষে 6টি ইলেকট্রন। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সেটির অবস্থান কোথায়। তাহলে বি মৌলটির সর্বোচ্চ কক্ষে 6টি ইলেকট্রন আছে, তাই বি মৌলটি মেন্ডেলিভের পর্যায় শ্রেণীতে 6b নম্বর শ্রেণীতে অবস্থিত। আর আধুনিক পর্যায় শ্রেণীতে 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। তার কারণ হচ্ছে যে মাঝখানে গ্রুপ নাম্বার 3 থেকে 12 পর্যন্ত মাঝখানে 10টি ফাঁকা রয়েছে গ্রুপ ডি,
তাই না, সন্ধিগত মৌল সেখানে নেই, তাই জন্য ফাঁকা রয়েছে। তাহলে 10টা যোগ হয়ে গেল, তাই না, 1 নম্বর 2 নম্বর পরে একদম 3 থেকে 12 ফাঁকা, তার জন্য 10টা ফাঁকা, তার জন্য 6 এর সঙ্গে 10 যোগ হলো, হয়ে গেল 16 নম্বর শ্রেণী। এটা কিন্তু হবে আনসার। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে দেখো আরো একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যায় সারণী। এটার আমরা সমস্ত সাজেশনের আনসার গুলি প্রোভাইড করলাম। আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে আমরা একটা প্লেলিস্টের লিংক দিয়েছি, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-2024। এই লিংকে ক্লিক করলেই তোমরা সমস্ত ফিজিক্যাল সায়েন্সের সেটগুলোর আনসার পেয়ে যাবে। লাইফ সায়েন্সের দেখবে আর হয়তো প্রবাবলি 2টো সেট রয়েছে। জিওগ্রাফির সেটগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে। ম্যাম তোমাদের এখন বেঙ্গলির সাজেশনের ক্লাস প্রোভাইড করছেন। সেই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাসগুলি দেখে নিও। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের কোন চ্যাপ্টারের সাজেশন প্রোভাইড করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।